মহাকাব্য তা সে যতই দীর্ঘ হোক না কেন, এর পাতায় পাতায় জীবনের নানা উত্থান পতন, সুখ দুঃখ, রহস্য রোমাঞ্চ, আনন্দ বেদনার আখ্যান থাকুক না কেন, এক সময় না এক সময় সেই মহাকাব্য শেষ পৃষ্ঠায় চলে আসে। কিংবা ধরুন মহাকাশের নক্ষত্র, সেটা যত বছর ধরে যত আলো বিলিয়ে যাক না কেন, এক সময় না এক সময় সেই আলো সেই আগুন নিভে আসে, নক্ষত্রও এক সময় মরে যায়, ঝরে যায়। বাংলাদেশ ক্রিকেট মহাকাশে সর্বকালের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় মহাকাব্য সাকিব আল হাসানও ঠিক তেমনিভাবে শেষের গান শুনছেন, তার শেষটাও হয়ে এলো বলে। ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরু হওয়ার আগের দিন প্রেস কনফারেন্সে এসে আচমকা হঠাৎ করেই তিনি টেস্ট এবং টি-20 থেকে বিদায়ের ঘোষণা দিলেন। তার ওই ঘোষণায় এখন বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে তোলপাড় হচ্ছে। আমার কাছে সব ছাপিয়ে শুধু বারবার একটা কথাই মনে হচ্ছে, সাকিব আল হাসান তো চলে যাবেন, কিন্তু তার মতো কেউ কখনো কি আর আসবেন বাংলাদেশ ক্রিকেটে? দেখুন, টেস্ট শুরু হওয়ার আগের দিন প্রেস কনফারেন্সে দলের কোচ বা ক্যাপ্টেনের আশাই হচ্ছে গিয়ে রীতি, এটা লিখিত কোনো কিছু না, কিন্তু রীতিটা অনেকটা ওই রকমই। সো সাকিব যখন প্রেস কনফারেন্সে আসলেন তখনই মনে হচ্ছিল যে কিছু না কিছু একটা হবে, তা না হলে হচ্ছে গিয়ে তিনি তো দলের ক্যাপ্টেনও নন, কোচ তো অবভিয়াসলি নন, তিনি কেন প্রেস কনফারেন্সে আসবেন এরকম একটা সময়। আর যে সাকিব যে খুব অ্যাভেলেবেল থাকেন প্রেসে, যে খুব রেগুলার কথা বলেন, তাও তো না। কিন্তু এইখানে যে এরকম বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটে যাবে, সেইটা কেউ কি ভাবতে পেরেছিলেন? কেউ কি আজ করতে পেরেছিলেন? পারেননি। কিন্তু সাকিব বলছেন যে তিনি এই যে টেস্ট ফরম্যাটে ভারতের বিপক্ষে এই ম্যাচটাই হয়ে যেতে পারে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ, শেষ টেস্ট। তিনি চান অবশ্য দেশের মাটিতে টেস্ট খেলে বিদায় নিতে, সাউথ আফ্রিকার বিপক্ষে সামনের মাসে আমাদের যে সিরিজটা রয়েছে, কিন্তু সেই জন্য তার দেশে আসার নিশ্চয়তা থাকতে হবে, তিনি যেন নিরাপদ ফিল করেন সেই নিশ্চয়তা থাকতে হবে, এবং তিনি যেন প্রয়োজন হলে দেশ থেকে বেরিয়ে যেতে পারেন সেই নিশ্চয়তাও থাকতে হবে। অনেকগুলি অনিশ্চয়তার ব্যাপার কিন্তু রয়েছে এর মধ্যে। আর টি-20 ফরম্যাট, সেটা তিনি নিজেই যেচে পড়ে বলেছেন যে অপ্রাসঙ্গিক হলেও আমি একটু বলে রাখি, এইভাবেই তিনি আসলে বলেছেন যে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে যে খেলেছেন 3 মাস আগে, সেটাই তার ওই ফরম্যাটে লাস্ট ম্যাচ হিসেবে তিনি দেখছেন। কারণ হিসেবে বলেছেন যে না, ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তার সঙ্গে কথা বলেছেন, সিলেকশন প্যানেলের সঙ্গে কথা বলেছেন, এখন নতুনদের সময় দেওয়ার সময়, সব কিছু ঠিক আছে। কিন্তু আমাকে একটা কথা বলেন তো, দেশে যে রাজনৈতিক পরিবর্তনটা ঘটেছে এবং যেই পরিবর্তনের প্রবল উত্তাপ সাকিবের গায়েও তীব্রভাবে এখনো লাগছে, সেটা যদি না হতো তাহলে সাকিব কি এরকম সিদ্ধান্ত নিতেন? তাহলে কি সাকিব এরকম ঘোষণা দিতেন? এই যে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটারদের কিছু ভিডিও আমাদেরকে দেওয়া হয়েছিল, সেখানে তো সাকিব আল হাসান বলেছিলেন যে তিনি আরও একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চান, অর্থাৎ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। সেইখানে জাস্ট 3 মাস যেতে না যেতে এই ফরম্যাটটাকে তিনি বিদায় বলে দিলেন, টেস্টেও তিনি হুট করে ছেড়ে দিলেন। 37 বছর বয়সে তিনি তো যে কোনো ফরম্যাটে খেলা ছাড়তেই পারেন, পুরো খেলাও তিনি চাইলে ছাড়তে পারেন। কিন্তু এই সিদ্ধান্তটা, যেটা আমি বলছিলাম যে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তা না হলে সাকিব এরকম সিদ্ধান্ত নিতেন না, এরকম ঘোষণা দিতেন না। সাকিব রাজনীতিতে নাম লিখিয়েছেন, সর্বশেষ যে সংসদ নির্বাচনটা হয়েছে সেইখানে তিনি আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করেছেন, সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারপরে দেশে যে কিছুদিন আগে একটা গণ অভ্যুত্থান ঘটে গেল, তাতে করে যে সরকারের পতন ঘটলো, পরিবর্তিত যে বাংলাদেশ, সেই জায়গাটাতে একটা সাকিব রাজনীতিবিদ হবার কারণে ওই একটা প্রবলভাবে ঝাপটাটা তার গায়েও লেগেছে। তার নামে এখন তো মামলাও হয়েছে, সেটা হত্যা মামলা পর্যন্ত হয়েছে, শেয়ার বাজার কেলেঙ্কারিতে তার 50 লাখ টাকা জরিমানা পর্যন্ত হয়েছে। ফলে সাকিবের এখন দেশে ফেরাটা তার জন্য কি আসলে তিনি যথার্থভাবে আসলে দেশে ফিরতে পারবেন? কিন্তু দেশে ফিরেননি। ওই ঘটনা যখন ঘটেছে তখন তিনি পাকিস্তানে ছিলেন, তারপরে হচ্ছে গিয়ে কাউন্টি খেলতে চলে গিয়েছেন ইংল্যান্ডে, সেইখান থেকে ভারতের দলের সঙ্গে গিয়ে যোগ দিয়েছেন। বাংলাদেশে আসার যে গ্যারান্টি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে চাইছেন, সেটা কি আসলে ক্রিকেট বোর্ড দিতে পারে? সাকিব বলেছেন ক্রিকেট বোর্ডকে তিনি তার অবস্থান জানিয়েছেন, এখন সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাই মিলেই আসলে ওরকম একটা সিদ্ধান্ত দিবে। যদি তাই হয় তাহলেই কেবলমাত্র সাকিব বাংলাদেশে আসবেন, তা না হলে সাকিব বাংলাদেশে আসবেন না। ওয়ানডে ফরম্যাটে খেলাটা তিনি চালিয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বলেছেন। তিনি হিসাব করে বলেছেন আর 9টা ওয়ানডের মতো করে বাকি তার ক্যারিয়ারে রয়েছে। এখন আমি যেটা বলছিলাম যে সাকিবের মতো আর কেউ কি বাংলাদেশ ক্রিকেটে কখনো আসবেন কিনা? দেখুন, পরিসংখ্যান একটা ব্যাপার,
পরিসংখ্যান কি বলছে? ধরেন টেস্টে তিনি এখন পর্যন্ত ৭০টা টেস্ট, এই প্রবাবলি কানপুর টেস্টই তার লাস্ট টেস্ট হতে পারে, বড় জোর আরও সঙ্গে সাউথ আফ্রিকার সঙ্গে 2টা টেস্ট, এই 3টা টেস্ট আর কে অ্যাড হতে পারে। ৭০টা টেস্ট খেলেছেন তিনি এখন পর্যন্ত, সেই কারণটাতে ৪,৬০০ রান করেছেন, ২৪২টা উইকেট তিনি নিয়েছেন। রান সংগ্রহের দিক থেকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টেস্টে তার চেয়ে বেশি রান করেছেন শুধুমাত্র মুশফিকুর রহিম ও তামিম ইকবাল, উইকেট তার চেয়ে বেশি কেউ নেননি। টি-20 ফরম্যাটে ১২৯টা যে ম্যাচ খেলেছেন সেখানে ২,৫৫১ রান করেছেন এবং ১৪৯টা উইকেট নিয়েছেন। এই উইকেট সংখ্যাতে তো একসময় পুরো পৃথিবীতেই সর্বকালের সর্বোচ্চ তিনি ছিলেন। এখন তার সামনে দুইজন রয়েছেন শুধুমাত্র টিম সাউদি ও রাশিদ খান, তাদের পেছনে 3 নম্বরে থেকে তিনি এই জায়গাটা তার পথ চলাটা থামিয়ে দিলেন। এখন যে স্ট্যাটের কথা আমি বলছি, আমাদের সর্বকালের সেরা ক্রিকেটার নিঃসন্দেহে, এইরকম আরেকজনকে আমরা রিপ্লেস করতে পারবো? আমার মনে হয় আমরা কখনো না কখনো পারবো, নিশ্চয়ই আমরা পারবো। সেটা যদি না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট সামনে এগোবে কিভাবে? সাকিব যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়েছেন, সেই স্ট্যান্ডার্ড যখন পেরিয়ে যেতে পারবেন কোনো এক ক্রিকেটার, অনাদিকালের ভবিষ্যতের এক ক্রিকেটার, তখনই তো বাংলাদেশের ক্রিকেটটা আরও এগিয়ে যাবে। সাকিব যেমনভাবে তার আগের প্রজন্মে যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ড পেরিয়ে গিয়েছিলেন বলেই বাংলাদেশ ক্রিকেট কিছুটা এগিয়েছে। কিন্তু মাঠের বাইরে পারফরমেন্স, বিতর্ক, মানসিক চাপ সামলানোর ক্ষমতা, সব কিছু মিলিয়ে যেই সাকিব আল হাসানের প্যাকেজটা, ওই রকম কোনো কিছু কি বাংলাদেশ ক্রিকেটে আর কখনো দেখা যাবে? আমার কাছে সেটা মনে হয় না। সব মিলিয়ে যে সাকিবের ক্যারেক্টার, এরকম কোনো কিছু বাংলাদেশ ক্রিকেটে হয়তোবা আর কোনোদিনই দেখা যাবে না। তো আমার কাছে একটা জিনিস আমার মনে হচ্ছে যে সাকিবের এইখানটাতে, সাকিবের যে চাওয়ার জায়গাটা, দেশে ফেরার ক্ষেত্রে যেই কথাটা তিনি বলছেন যে সাউথ আফ্রিকাকে সিরিজটা খেলেই তিনি দেশের মাটি থেকে টেস্টে অবসর নিতে চান, তার এই চাওয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ সম্মান আমার রয়েছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা এনশিওর করার জন্য তারা তাদের মতো করে কাজ করবে। কিন্তু সাকিবের নামে এখন যে মামলা টামলাগুলো হচ্ছে, ওইখানটাতে আসলে ক্রিকেট বোর্ডের কতটা কি করার রয়েছে? যেমন সাকিব এখানে বলেছেন যে তার নামে যে মামলা হয়েছে, হত্যা মামলার কথা স্পেসিফিক্যালি বলেছেন যে তখন তিনি কোথায় ছিলেন, কানাডাতে তিনি খেলছিলেন, সো এটা কিভাবে হয়েছে না হয়েছে এটা সবাই আসলে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। এটাতে যে মানসিক চাপটা হয়েছে, সেই মানসিক চাপটা না থাকলে তিনি আরো নির্ভর হয়ে হয়তো বা খেলতে পারতেন। কিভাবে তিনি খেলছেন তিনি বলছেন যে মানে ওইটাও খেলার তার জন্য আসলে খুবই 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 কঠিন, নিঃসন্দেহে। আর আরেকটা যে শেয়ার বাজার কেলেঙ্কারিতে 50 লাখ টাকা তারকে জরিমানা করা হয়েছে, এইখানটা তো সাকিব আল হাসান বলেছেন যে তিনি জীবনে কোনোদিন নিজে ট্রেড করেননি, এই সম্পর্কে কিছু বলেছেন তাও কেউ বলতে পারবে না। ফলে কেন জরিমানা করা হয়েছে, কেন তার সম্পর্কে ওইসব শব্দ ইউজ করছে, সেই সম্পর্কে তিনি ওয়াকিবহাল না। এটা আসলে টিপিক্যাল সাকিবের শট, সাকিবের মতো করেই এই জিনিসটা ব্যাখ্যা দিয়েছেন। সো আমরা সাকিবের ক্যারিয়ার, সাকিবের কীর্তি কত বড়, কত কিছু, সেটা আমরা নিশ্চয়ই সামনে আরো অনেক দিন, অনেক আলোচনার মধ্যে আমাদেরকে রাখতে হবে। সাকিব বাংলাদেশ ক্রিকেটে আরো অনেক দিনই প্রাসঙ্গিক থাকবেন নিঃসন্দেহে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ওই হিসাবটা করে এই আগামী মাসে এসে সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজটা তিনি খেলতে পারবেন কি পারবেন না, এইটা আসলে আমি খুব নিশ্চিত করে বলতে পারি না, যেহেতু এখানে আইনি নানান প্রক্রিয়ার বিষয় রয়েছে। তবে টি-20 এইখানটাতে কিন্তু সাকিব একটা ফাঁক রেখে দিয়েছেন, বা সাকিব ফাঁক রেখে দিয়েছেন, সাকিব একটা ফেরার সুযোগ রেখে দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে এই সিরিজগুলো তিনি খেলবেন না, এখন থেকে তিনি আর খেলছেন না, বাংলাদেশ নতুনদের দিয়ে ট্রাই করাক, আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে রেখে যদি এই সময়টা তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াবেন পৃথিবীর নানান জায়গায়, যদি তার ফিটনেস ঠিক থাকে এবং ওরকম পরে মনে হয় 6 মাস 1 বছর পরে মনে হয় সিলেকশন প্যানেল ক্রিকেট বোর্ডের যে সাকিবকে প্রয়োজন, তাহলে সাকিবকে আসলে আবারও ন্যাশনাল টিমের টি-20 ফরম্যাটে অন্ততপক্ষে তাকে দেখা যেতে পারে। সো আমার যেটা ধারণা সেটা হচ্ছে টি-20 ফরম্যাটে সাকিব ভবিষ্যতে খেলবেন। অবভিয়াসলি এই যে এখন যে রাজনৈতিক যে এক ধরনের একটা চক্করের মধ্যে সাকিব পড়েছেন, সেই চক্কর থেকে যদি তিনি বেরোতে পারেন, সো ওয়ান টেস্ট ফরম্যাটে এই তার শেষ হয়ে যাচ্ছে, সেটা ইভেন কানপুরেও শেষ হয়ে যেতে পারে, সামনের মাসে তিনি ঢাকায় আসবেনই এবং সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলবেনই, সেই নিশ্চয়তা নেই। কিন্তু টি-20 ফরম্যাটে আমার ধারণা যে সাকিব ভবিষ্যতে হয়তো বা আবার খেলবেন। আর ওয়ানডেতে তো আর অল্প কিছু ম্যাচ রয়েছে, 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই আসলে তিনি থাকবেন। কিন্তু সব মিলে যে স্ট্যাটের কথা আমি বলছি, ওগুলো নিয়ে আমরা চর্চা করব। নিশ্চিতভাবে এর চেয়ে ভালো স্ট্যাটের কেউ বাংলাদেশ ক্রিকেটে কোনো এক সময় আসবে, সেই প্রত্যাশার জায়গাটা আমাদের থাকবে। কিন্তু সব মিলিয়ে যে ক্যারেক্টার সাকিবের যে বর্ণিল চরিত্র, মাঠের বাইরের, সেরকম কোনো কিছু বাংলাদেশ ক্রিকেট আর কখনো দেখবে বলে আমার কাছে মনে হয় না। সাকিব আল হাসানের বিদায়ের সময়
সেটাই আমার কাছে মনে হচ্ছে যে এইরকম এই বাংলাদেশের মতো একটা দেশে খেলে এত বছর ধরে খেলে সেই ২০০৬ থেকে তার পথ চলা শুরু হয়েছে। ১৮ বছর পেরিয়ে এসে তিনি যখন থেমে যাওয়ার ঘোষণাটা দিচ্ছেন, তখন ওই জায়গাটাতে সাকিবের লিগ্যাসিটা অন্ততপক্ষে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে সর্বকালের সেরা মাঠের ক্রিকেটার হিসেবে তাকে টপকে যাওয়াও উত্তর প্রজন্মের কোনো এক ক্রিকেটারের জন্য ভীষণ রকম কঠিন হবে। আর সব মিলিয়ে যে সাকিবের ক্যারেক্টার, ঐরকম কাউকে আরেকবার পাওয়াটা অসম্ভবই হবে, নয় কি?